পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, শৈত্য প্রবাহে বিপাকে উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে রোগীর চাপ। পদ্মা সেতু প্রকল্পের টাকায় 400 কেভি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন পেতে যাচ্ছেন দক্ষিণাঞ্চলবাসী। আলাদা করে বসানো হচ্ছে 7টি পিলার। আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে কাজ। রাজশাহীর এই চর খিদিরপুরে 15,000-এর বেশি মানুষের বসবাস ছিল, যা বর্তমানে নেমে এসেছে 1500-তে। নদী ভাঙনে বিলীন রাজশাহী সীমান্তের 2 গ্রাম, চরম আতঙ্কে টিকে থাকা চর খিদিরপুরের বাসিন্দারা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। বগুড়ায় 1 সপ্তাহে প্রতিমণ ধানের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। খুশি কৃষক, ঊর্ধ্বমুখী দরে দুশ্চিন্তায় মিল মালিকরা। এবং বড়দিন ঘিরে সংক্রমণ বাড়ার শঙ্কায় ব্রিটেনে কঠোর বিধিনিষেধ। এ মাসেই অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। বিনামূল্যে টিকা দেয়ায় খুশি সৌদি প্রবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। মাসের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চল সহ সারা দেশে কনকনেই ঠান্ডা। বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা। হাসপাতালগুলোতেও পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের রোগীর সংখ্যা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরও 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। হাড় কাঁপানো শীতের কবলে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়। হিমালয়ের হিম হাওয়া, সেই সাথে বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও যেন সন্ধ্যার আবহ পথে ঘাটে। প্রচন্ড শীতে কাহিল হতদরিদ্র মানুষগুলো। গরম কাপড়ের অভাব, তীব্র শীতে যেন জমে গেছে কুঁড়ে ঘরের বিছানা বালিশ। রাজশাহীতে ভোর হলেও গাঢ় কুয়াশায় আচ্ছন্ন পথঘাট। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় হেডলাইট জ্বালিয়েই পথ চলছে যানবাহনগুলো। প্রচন্ড ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বইছে কনকনে হিমেল হাওয়া। শীতের দিন খুব কষ্ট হয়েছে। ভোরবেলা আসি, কাজ কাম পাই, কোনোদিন পাই না। গরিব মানুষ, আমরা কাজে আসলে কাজ পাই, একদিন পাইনি। এই তো কুয়াশা, ঠান্ডা। পেট আছে যখন তন্ত করে খেতে হবে, এখন যাতে কষ্ট করে হোক, যাই করে হোক খেতে হবে। একই অবস্থা উত্তরের আরেক জেলা রংপুরেও। দ্বিতীয় দিনের মতো বয়ে যাওয়া মাঝারি থেকে মৃদু এই শৈত্যপ্রবাহে কাবু হয়ে গেছে জনজীবন। শীতের সাথে পাল্লা দিয়ে জেলার হাসপাতালগুলোতেও বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগীর সংখ্যা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে আছেন রিপোর্টার ইকরাম হোসেন। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। ইকরাম। খবির, গেল কয়েকদিনে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। আপনি যেমনটা আমরা প্যাকেজে শুনছিলাম যে উত্তরাঞ্চলে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত, ঘন কুয়াশা। তবে রাজধানীতে কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বেড়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন একদম সকালে সূর্যের দেখা মেলেনি, কিন্তু আজকে একদম দিনের শুরুতেই সূর্যের দেখা মিলেছে। তবে শীতের তীব্রতা যে বেড়েছে সেটি কিন্তু চারপাশ দেখলেই বোঝা যাচ্ছে। মানুষ শীতের গরম কাপড় নিয়ে যে যেভাবে পারছে নিজেদেরকে শীত থেকে বাঁচার চেষ্টা করছে। তবে নিম্ন আয়ের মানুষজনের যে ভোগান্তি সেটা কিন্তু বরাবরই আছে। একটা জিনিস সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে হাসপাতালগুলিতে শিশু রোগীদের সংখ্যা বাড়ছে। ঢাকার সবকটি হাসপাতালে একই অবস্থা। তবে শিশু হাসপাতালে আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, এখানকার তারা বলছেন যে গেল কয়েকদিনে দ্বিগুণ হারে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। যেমন অন্যান্য সময়ে 100 থেকে 150 রোগী থাকলেও এখন প্রতিদিন গড়ে 300 থেকে 350 রোগী এখানে আসছেন। আমরা দেখছি শিশু হসপিটালে এখানে সিট স্বল্পতা, জায়গা হচ্ছে না, মেঝেতে বসে, অনেকে ফ্লোরে বসে এখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। প্রতি মুহূর্তে রোগী আসছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে এখানে শিশুরা ভর্তি হচ্ছে। এবং অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারছি যে তারা বলছেন যে এই যে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে সন্তানরা আক্রান্ত হচ্ছেন। এবং ডাক্তাররা যেটি বলছেন যে এই শীতে যাতে শিশুরা সবসময় উষ্ণতার মধ্যে থাকে, গরম কাপড় পরিধান করে, সেই বিষয়টাই সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। তারপরও নিম্ন আয়ের যেসব মানুষ আছেন তাদের পক্ষে এটি সবসময় করা সম্ভব হয় না। তারপরও যতটুকু সাধ্য আছে এবং যতটুকু তাদের সক্ষমতা আছে, সেই সক্ষমতার মধ্যেও যদি তাদের যে শিশু সন্তানকে নিরাপদে রাখতে হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে তাদেরকে উষ্ণ একটা পরিবেশের মধ্যে রাখতে হবে। সেই চেষ্টা করার জন্য বলা হয়েছে। তো শিশু হাসপাতালের
ভেতরে এবং বাহিরে অসংখ্য রোগী, এখানে শিশুরা নানা ধরনের সমস্যা নিয়ে এখানে ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকার হাসপাতাল থেকে শীতে আক্রান্ত রোগীদের খবর জানাচ্ছিলেন ইকরাম হোসেন। পদ্মা সেতু প্রকল্পের খবর। শুধু যোগাযোগ নয়, পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পেতে যাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে এজন্য আলাদা করে 7টি পিলার বসানো হচ্ছে। মূল সেতুর জন্য বরাদ্দকৃত 12,000 কোটি টাকা থেকেই নদীর গভীরে তৈরি হচ্ছে পিলারগুলো। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই কাজ শেষ হবে। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট এহসান জুয়েলের। কনক্রিটের অবকাঠামো যমুনা সেতুর মধ্য দিয়ে 132 কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় খুলে যায় নতুন সম্ভাবনার দুয়ার। এবার পদ্মা সেতুর মাধ্যমে হাই ভোল্টেজের 400 কেভি বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলো। তবে পদ্মা সেতুর স্টিলের তৈরি কাঠামোতে 400 কেভি হাই ভোল্টেজ লাইন টানা সম্ভব নয় বলে মূল সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে আলাদা করে বসানো হচ্ছে 7টি বিদ্যুতের খুঁটি। এর আগে যমুনা সেতুর মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট কানেকশনের সময় পিজিসিবিকে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগ দিতে হলেও তার চেয়ে বড় ও জটিল পদ্মা সেতু প্রকল্পে আলাদা করে কোনো ঠিকাদার কিংবা খরচ করতে হচ্ছে না। সেতুর পাইলিংয়ের জন্য শক্তিশালী যে হ্যামার বাংলাদেশে আনা হয়েছে সেটা দিয়েই বিদ্যুৎ বিভাগের জন্য তৈরি করা হচ্ছে এসব পিলার। গত বছরের জুনে মাটি পরীক্ষার পর এর মধ্যে সব পিলারের পাইলিং শেষ। 36টি খুঁটির মধ্যে 32টির কনক্রিটিংয়ের কাজও সম্পূর্ণ। আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ পুরো কাজটি বিদ্যুৎ বিভাগের হাতে বুঝিয়ে দেওয়া সম্ভব বলে আশাবাদী সেতু বিভাগ। যদিও বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় সেটা তাড়াতাড়ি এপ্রিলের মধ্যে শেষ করা, আসলে বাস্তব অগ্রগতি আমি দেখে এসেছি সেটা এপ্রিলে হবে না, সেটা আর একটু সময় লাগবে। আমাদের লক্ষ্যমাত্রা আছে ডিসেম্বর 2021-এর মধ্যে ওইটার কাজটিও সমাপ্ত করা। 7টি পিলারে 3টিতে 4টি করে আর 4টিতে 6টি করে মোট 36টি খুঁটি প্রবেশ করাতে হচ্ছে নদীর তলদেশে। এক একটি পিলারের মধ্যে দূরত্ব 830 মিটার করে। আলাদা কোনো প্রকল্প গঠন কিংবা বাড়তি কোটি কোটি টাকার বাজেট ছাড়াই দেশের বিদ্যুৎ বিভাগ পেল কঠিন কাজের সহজ এক সমাধান। ফলে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, একই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সংযোগেও আনবে বৈপ্লবিক এক পরিবর্তন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সময় সংবাদে আরও থাকছে। দেশে বাড়ছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা। 2025 সাল থেকে বছরে আয়ের লক্ষ্য 9,000 কোটি টাকা। অগ্রগতি ধরে রাখতে দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিতের পরামর্শ। চর খিদিরপুর, যেখানে প্রতি মুহূর্তে জন্ম নেয় নতুন খবর। পদ্মার ভাঙনে প্রতিটা মুহূর্তই কাটে ভয় আর আতঙ্কে। এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই চরের মানুষ। রাজশাহীর এই গ্রামটিতে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এরই মধ্যে সীমান্তবর্তী 3টি গ্রামের মধ্যে 2টি বিলীন হয়ে গেছে পদ্মার ভাঙনে। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। পদ্মার ভাঙনের তাণ্ডব ভালোই জানেন ষাটোর্ধ্ব আরশাফ আলী। চোখের সামনে বিলীন হয়েছে 3 গ্রামের 2টি। অবশিষ্ট গ্রামটিও গিয়ে ঠেকেছে ভারতের সীমান্তে। তো ওই মাটি তো ধরেন নদীর মধ্যে, এখন তো আমাদের কোনো উপায় নেই। অনেকজন চলে গেছে, ধরেন এবার ভাঙলে পারে আমাদেরকেও চলে যেতে হবে। রাজশাহীর দুর্গম চর খিদিরপুর। কৃষি এই গ্রামের প্রাণ ভোমরা। তাদের অর্থনীতির চাকা ঘুরে ফসলের মাঠ আর গরু মহিষ লালন পালনে। কিন্তু যে জমিতে ফসল আবাদ করে তাদের জীবন জীবিকা, বছর বছর পদ্মার ভাঙনে 4,000 হেক্টর জমি এখন দাঁড়িয়েছে মাত্র 40 হেক্টরে। শুধু কি ঠিকানা হারানোর ভয়? সংখ্যা আছে রুটি রুজিও। অসুখ বিসুখ হলেও তাদের দুশ্চিন্তার শেষ নেই। নেই হাসপাতাল, ডাক্তার। যাতায়াতের মাধ্যম একমাত্র ইঞ্জিন চালিত নৌকা। ঝড় বৃষ্টিতে উত্তাল পদ্মা পাড়ি দিতে হয়তো কারো কারো ভাগ্যে জোটে চিকিৎসা, কারো বা অঘরেই হারাতে হয় প্রাণ। ওপর থেকে ভাঙনে ভেঙে গেছে, আবার 2 মাস হলে এই পারে করেছি। ভয় ভাঙনেরই ভয় আমার। কয়েকটা বাঁধ দিয়ে দিলে তো নদী এক জায়গায় থাকে, তো ওটা তো দিবে না, দেয় না।
ভাঙনের কারণে 400 মিটার নদীর গতিপথ পরিবর্তন হয়ে প্রবাহিত হচ্ছে কাতলামারি ভারতীয় সীমান্ত দিয়ে। এতে এই গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে ঘুরে যেতে হয় প্রায় 17 কিলোমিটার। দুর্গম এই সীমান্ত রক্ষায় কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সমস্যা সমাধানে শীঘ্রই আলোচনা বসার কথা জানালেন বিজিবি মহাপরিচালক। একটা করিডোর দেওয়া যেন এই চরবাসীদের ঘুরে যেন আসতে না হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিয়ে কাজ করছে এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। এর আগে গ্রামের চরের মানুষের জন্য প্রায় 2500 ঘর দিয়েছিল সরকার, যা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছর আগেও রাজশাহীর এই চর খিদিরপুরে 15,000-এর বেশি মানুষের বসবাস ছিল, যা বর্তমানে নেমে এসেছে 1500-তে। সর্বনাশা পদ্মার ভাঙনে এখানকার মানুষের প্রতিটা মুহূর্ত কাটে আশ্রয় হারানোর শঙ্কায়। এখানকার মানুষের চাওয়া গ্রামের শেষ চিহ্নটুকু রক্ষায় অন্তত একটি স্থায়ী বাঁধ নির্মাণের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চর খিদিরপুর, রাজশাহী। হাট বাজারে এক সপ্তাহে প্রকারভেদে প্রতিমণ ধানের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। বেশি দামে ধান বেচাকেনায় খুশি কৃষক, তবে মিল মালিকদের প্রতিনিধি আড়তদাররা বেশি দামে ধান কিনে দুশ্চিন্তায় আছেন। তারা সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করতে পারবেন না বলে জানিয়েছেন। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সকাল থেকে সরগরম বগুড়ার দুপচাচিয়া ধাপের হাটের ধানের বাজার। ভ্যান ভর্তি ধান নিয়ে হাটে আসেন কৃষকরা। এবার ধানের ফলন কম হলেও বর্তমান ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। আমরা অঞ্জের ধান বেচলাম, মোটা ধান 1230 টাকা। ধান বিক্রি করে এখন লাভবান হচ্ছি, আমাকে অনেক খুশি। এই ধান মোটামুটি ভালোই হয়েছে এবং দামও ভালো পাচ্ছি এবং আমরা লাভবান। এই দাম থাকলে কৃষকেরা বাঁচবে। গত 7 দিনে দাম বাড়ায় ধান কেনা নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। লোকসান দিয়ে সরকারকে 37 টাকা দরে চাল দিতে পারবেন না বলে জানিয়েছেন মিল মালিকদের প্রতিনিধিরা। ধান প্রায় 1250 টাকা দাম, সরকার যে দাম বেঁধে দিছে এই দামে আমরা চাল দিতে পারছি না। কৃষকেরা ধান কম দামে বিক্রি করে না, আমরা এখন কি করব? নিরুপায়। ধানের সাথে চালের কোনো মিল হচ্ছে না, ধানের দামটা বেশি, আর বিশেষ করে আমাকে ধানটাই উৎপাদনই কম হয়েছে। বগুড়া ধাপের হাটে মোটা ধান 1150 থেকে 1200 টাকায় এবং চিকন ধান 1300 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হাটে প্রায় 10,000 মন ধান কেনাবেচা হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ। হিসেবে বাংলাদেশে দ্রুত বাড়ছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা। বৈদেশিক মুদ্রা আয় করা ফ্রিল্যান্সাররা অন্যান্য খাতের মতো নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন। আইসিটি প্রতিমন্ত্রীও বলছেন, প্রণোদনা পেলে 2025 সাল নাগাদ ফ্রিল্যান্সিং থেকে বছরে আসবে 9,000 কোটি টাকা। রিপোর্ট হরিপদ সাহার। আমি 6 ঘন্টা হয়তো কলেজে দিতাম, তো বাকি সময়টা আমি কি করব? তো এটা কাজে লাগানোর জন্য আমার মনে হলো যে গ্রাফিক্স ডিজাইনটা শিখি। তার মতো সব বয়সী মানুষ এখন যুক্ত হচ্ছেন ফ্রিল্যান্সিং কাজের সাথে। গ্রাফিক্স ডিজাইন, 3D, 2D মডেলিং সহ বিভিন্ন ধরনের শতাধিক কাজের মধ্য থেকে বেছে নিচ্ছেন পছন্দ ও দক্ষতা অনুযায়ী অনলাইন টাস্ক। রাজধানী সহ সারা দেশে গড়ে ওঠা সরকারি বেসরকারি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রেও বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। কলেজ বন্ধ, তাই আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতেছি। 5RR, আপওয়ার্ক, freelancer.com সহ বিশ্বসেরা অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করছেন বাংলাদেশের দক্ষ ফ্রিল্যান্সাররা। প্রতি মাসে আয় করছেন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রাও। আমি মান্থলি $5-6,000 আর্ন করেছি। যারা সফটওয়্যার এক্সপোর্ট করছে তারাও কিন্তু 10% ইনসেন্টিভ পাচ্ছে। এই পেশাকে আরও এগিয়ে নিতে যৌথ উদ্যোগে বিদেশি প্রতিষ্ঠানের শাখা স্থাপনের কথা বলছেন বিশ্লেষকরা। ঢাকার বাইরে অন্যান্য সিটি এবং গ্রাম অঞ্চলে ফ্রিল্যান্সারদেরকে বেশি পরিমাণে এখানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই ধরনের জব ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তো সেটা করতে হলে সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি সহজলভ্য যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে টার্গেট সেই টার্গেটে পৌঁছাটা একটু কঠিন হবে। 6.5 লাখ ফ্রিল্যান্সারের আয়ে নগদ প্রণোদনার দাবি আইসিটি প্রতিমন্ত্রীর। ক্যাশ ইনসেন্টিভটা যদি 10% দেওয়া হয় তাহলে আজকের এই $300 মিলিয়ন আয়টা ইনশাল্লাহ 25 সালের মধ্যে $1 বিলিয়ন আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনরা আয় করে আপনাকে দেশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। বর্তমানে ফ্রিল্যান্সিং সহ আইটি খাতের বার্ষিক রপ্তানি $100 কোটি ছাড়িয়েছে। 2025 সালের মধ্যে এ আয় 500 কোটিতে নিয়ে যেতে চায় সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ। বন, লাল কাঁকড়া আর অতিথি পাখির জলকেলি উপভোগের জন্য প্রকৃতি প্রেমীদের ডাকছে ভোলার চর কুকরিমুকরি। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের দর্শনীয় স্থানগুলো উপভোগ ও স্বল্প ব্যয়ে থাকা খাওয়ার জন্য বেসরকারি উদ্যোগে চালু করা হয়েছে হোম স্টে সার্ভিস আর ভিলেজ রেস্টুরেন্ট।
করোনা প্রাদুর্ভাবের কারণে গত এপ্রিল থেকে 4 মাস পর্যটক শূন্য ছিল ভোলার সাগরকূলের চরকুকরিমুকরি। দীর্ঘ বিরতিতে ম্যানগ্রোভ বাগানের 272 প্রজাতির গাছগাছালির সবুজে ছেয়ে গেছে সাগরকূলের বিস্তীর্ণ এলাকা। বানর দেখা যায়, হরিণ দেখা যায়, অতিথি পাখিও দেখা যায়। প্রকৃতি প্রেমী যে আসলে আগের মতো সেই সমস্যাগুলি এখন আর উপভোগ করতে হয় না। সব শ্রেণীর পর্যটকদের জন্য পিকেএসএফ এর অর্থায়নে গড়ে উঠেছে হোমস্টে সার্ভিস, ভিলেজ রেস্টুরেন্ট, যেখানে রয়েছে স্বল্প ব্যয়ে থাকা খাওয়ার সুবিধা। এই দুর্গম এলাকা পর্যটকরা ঘুরতে আসে, পরিবার পরিজনকে নিয়ে যেন বিভ্রান্তিতে না পড়তে হয়। পর্যটন আকর্ষণ আর গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে কাজ করছে পরিবার উন্নয়ন সংস্থা এফডিএ। যদি এই এলাকায় টুরিস্টরা আসেন তাইলে ওই এলাকার স্থানীয় লোকজনের, যেহেতু ওটা অবহেলিত একটি এলাকা, ওখানে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। পর্যটনের বিকাশে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। প্রাইভেট সেক্টর এবং সরকার যদি আরো বেশি করে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা মনে করব কুকরিমুকরি অন্যতম পর্যটন স্পট হিসেবে খ্যাতি অর্জন করবে। আর ইকো ট্যুরিজম প্রকল্পের আওতায় সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানালেন পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর শীর্ষ কর্মকর্তা। এখানে একসাথে জিও এনজিও কোলাবোরেশনের মাধ্যমে আমরা পর্যটন শিল্পকে উন্নত করব, যার ফলে দারিদ্র্য বিমোচন হবে। 2019 সালে 34,000 পর্যটক এসেছিলেন চরকুকরিতে, আর 2020 সালে করোনার মধ্যে 1.5 লক্ষাধিক পর্যটক কুকরিমুকরি ভ্রমণ করেছেন। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদ। কূটনীতিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ শাফিনুল ইসলাম। সকালে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। কূটনৈতিকভাবে এবং আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন এই কাজটিকে আমরা এই সীমান্ত হত্যাটাকে যেন শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। এই জন্য আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন ওনারা অবৈধভাবে বর্ডার পার না হন। সীমান্তবর্তী এলাকায় যেসব জনপ্রতিনিধি আছেন ওনাদের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছে যেন অবৈধভাবে সীমান্তে অতিক্রম করা বা অন্য কোনো সীমান্ত অপরাধে জড়িত না হয়ে পড়েন। শ্রবণ, বাক, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কক্সবাজারে গড়ে উঠেছে বিশেষায়িত স্কুল। কক্সবাজার জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষা ও চিকিৎসা পাচ্ছে বিশেষায়িত 250 শতাধিক শিশু। একসময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা অভিভাবকরা সন্তানদের জন্য একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অ্যাসেম্বলিতে অংশ নিয়ে দেশ সেবার শপথ নিচ্ছে কক্সবাজারের শ্রবণ, বাক, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীরা। কমাস আগেও এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ ছিল না অভিভাবকদের। 2018 সালের নভেম্বরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান অরুণোদয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 250 শতাধিক। এসব শিশুরা শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি এখানে পাচ্ছে খেলাধুলা, সঙ্গীত ও বিনোদনের সুব্যবস্থাও। হাত টাত লাগাতে পারতো না, খুবই করে থাকতো, গুডবির মতন করে থাকতো। প্রতিদিন তারা আসছে, এখানে তারা নতুন নতুন জিনিস শিখছে, সামাজিকরণ শিখছে। বাচ্চাগুলো এখানে আসে যখন মেশিনগুলো দেখতো আমাদের, সেগুলো একটু ভয় পাইতো। অভ্যস্ত হয়ে যাওয়ার পর ওরা নিজের থেকে আনন্দ করে আসে এখন। প্রতিষ্ঠান প্রধান জানালেন, নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর মাধ্যমে এসব শিশুদের তৈরি করছেন ভবিষ্যতের জন্য। তারা কিভাবে আরো ভালো এবং এই চিকিৎসা সেবাগুলো, শিক্ষা সেবাগুলো এবং উপকরণ কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সে জায়গাগুলোতে আমাদের শিক্ষকদের নিয়ে আমরা কাজ করছি। এসব শিশুদের সমাজের মূল ধারায় ফেরাতে এমন উদ্যোগ বলে জানান জেলা প্রশাসক। তারা যাতে কাজ করে আবার এইখানেই যারা তারা কাজ করতে পারে সেই ধরনের ছোট ছোট কাজগুলোর ক্ষেত্রগুলো দেখছেন সময় সংবাদ। বড়দিন উৎসব ঘিরে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে লন্ডন সহ ব্রিটেনের বেশ কয়েকটি শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার থেকে 2 সপ্তাহের জন্য এই লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে সেসব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। এদিকে যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির।
রাজধানী লন্ডন শহর সহ ব্রিটেনে ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এলাকাগুলোতে সর্বোচ্চ পর্যায়ের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই ঘোষণা আসার পরপরে বিপণী বিতানে ভিড় বাড়ে। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে শেষ মুহূর্তে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বড়দিন উপলক্ষে কেনাকাটা সারতে দেখা যায় বহু মানুষকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে রোববার থেকে লন্ডন, সাউথ ইস্ট ও ইস্ট অফ ইংল্যান্ডে এই লকডাউন কার্যকর করা হচ্ছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে, আর তাই কঠোর বিধিনিষেধের কথা ভাবতে হলো। এবারের বড়দিন অন্যবারের মতো উদযাপন করতে পারবো না আমরা। এক এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। গত এক সপ্তাহে ব্রিটেনে করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর মধ্যেই দেশটিতে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এটি আরো দ্রুত গতিতে ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা। চলমান সংকটকালীন অবস্থায় লকডাউনের এই ঘোষণার প্রয়োজন ছিল এবং সরকারের নির্দেশনা সবার মেনে চলা উচিত বলে মনে করছেন এই জনপ্রতিনিধি। সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতামূলকভাবে এই রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে। আমাদের সবাইকে এটা মানতে হবে। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর পেল ব্রিটেনবাসী। যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পর এই মাসের শেষ দিকে অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। অক্সফোর্ডের টিকার 10 কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। শৈত্যপ্রবাহে বিপাকে উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে রোগীর চাপ। পদ্মা সেতু প্রকল্পের টাকায় 400 কেভি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন পেতে যাচ্ছেন দক্ষিণাঞ্চলবাসী। আলাদা করে বসানো হচ্ছে 7টি পিলার। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ হবে। এবং বড়দিন ঘিরে সংক্রমণ বাড়ার শঙ্কায় ব্রিটেনে কঠোর বিধিনিষেধ। এ মাসেই অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। বিনামূল্যে টিকা দেয়া খুশি সৌদি প্রবাসীরা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন।